শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে এখন কেমন দেখছেন? ইশরাত, আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের যে শহীদ মিনার রয়েছে সেখানে অবস্থান করছি এবং আজ সকাল 10:30টার দিকে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে এখন কিন্তু ঠিক 11টা বাজে এবং এখনও কিন্তু সেই সংবাদ সম্মেলনটি শুরু হয়নি। আমরা এখানে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। তবে আমরা যেটি দেখতে পেয়েছি, ঢাকা কলেজের ভেতরে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন, 5-10 জনকে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে শুরু করেছেন। তবে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি যে আজকে তাদের কর্মসূচিটি কি হতে পারে, তবে তারা কিন্তু নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি। তারা যে বলছেন যে আজকে যে সিদ্ধান্তটি তারা নেবেন সেটি সেই সংবাদ সম্মেলন থেকেই আসলে পরবর্তী ঘোষণাটি এখান থেকে দেওয়া হবে। তবে এর বাইরে আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর যে ঢাকা কলেজের আশপাশে এলাকা রয়েছে, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগ, যেহেতু সংঘর্ষের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঘটেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও আমরা গিয়েছি এবং সেখানে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে অবস্থান নিতে দেখিনি। এবং ঠিক একইভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল কিন্তু ঢাকা ব্লকের একটি কর্মসূচি দিয়েছিল, সেটি আজ সকাল 9টা থেকে চলমান থাকার কথা ছিল। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাস্তার যে ব্লক কর্মসূচি সেটি কিন্তু পালন করেনি এবং এখন পর্যন্ত এই ঢাকা কলেজের আশপাশের যে পরিস্থিতি রয়েছে সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। সুতরাং আমরা আসলে অপেক্ষা করছি সংবাদ সম্মেলনটি কখন শুরু হবে এবং তাদের যে পরবর্তী কর্মসূচিটি সেটি আমরা সংবাদ সম্মেলনের পরেই আসলে নিশ্চিত হতে পারবো। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকালের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং রাকিব নামের একজন শিক্ষার্থী তিনি বেশ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেটি কিন্তু সংবাদ সম্মেলনের পরে আসলে আমরা জানতে পারবো। তো এই ছিল আসলে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা সেটির সর্বশেষ আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। নোয়াখালী শহরে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, বিপাকে পথচারীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সমস্যার সমাধানে কি পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। যেমনটি বলছিলাম, নোয়াখালী জেলা শহরের ফুটপাতের কথা আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। নোয়াখালী জেলা শহর হচ্ছে এক রাস্তার শহর। তো এই এক রাস্তার শহরের আশেপাশেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য ভবন গড়ে উঠেছে এক রাস্তাকে ঘিরে। তা আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে নোয়াখালী যে ফুটপাতের একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে সরু চিকনে ফুটপাতটি অবৈধভাবে দখলে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পোস্টার সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। একই সাথে যে ফুটপাতের মধ্যে যে মোটরসাইকেল সব বিভিন্ন যানবাহন রাখায় যে পথচারীরা চলাচলে ভীষণ সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে এই ফুটপাত বিনির্মাণ বা নতুন করে ফুটপাত নির্মাণ করার জন্য কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না। এটির সাথে সংশ্লিষ্ট যেটি রয়েছে নোয়াখালী সড়ক জনবিভাগ এবং নোয়াখালী পৌরসভা, একই সাথে যেটি রয়েছে যে আসলে তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এই ফুটপাত নির্মাণ করার জন্য। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি যে বিগত সরকারের সময় নোয়াখালী শহরে যে 4 লেন প্রকল্প সড়ক সেটি কাজ শেষ হয়েছে, আজ প্রায় 2 বছরের বেশি সময় হয়েছে। এই 2 বছর পরেও কিন্তু এই যে পরিকল্পিত ফুটপাত নির্মাণ করার জন্য যে জনসাধারণ সহ নোয়াখালী নাগরিক সমাজ যে দাবি তুলে আসছে, আসলে এই দাবির সাথে তারা এই দাবিকে তারা কর্ণপাত করছেন না। তো কারণ হিসেবে যে কর্তৃপক্ষের অবহেলাকে আমরা অনেকটা মনে করছি যে তারা আসলে এই ফুটপাত নির্মাণ করার জন্য যে তাদের যে কোনো প্রকল্প বা তাদের যে কোনো যে ভ্রুক্ষেপ তা আজও আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা প্রশাসন বিভিন্ন সময় এই ফুটপাতকে অবৈধ দখল মুক্ত করার জন্য বিভিন্ন সময় অভিযান চালায়, কিন্তু দুদিন পরে আবার এই অবৈধ ব্যবসায়ীরা আবার এই ফুটপাত দখল করে তাদের ব্যবসা বা ফসা সাজিয়ে বসে। একই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে শহরের প্রধান সড়কের পাশে যেসব হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে, সেসব হোটেল রেস্টুরেন্টের সামনে কিন্তু
কিন্তু মোটরসাইকেলের বা যে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে যে বিশেষ করে সমস্যা পড়তে হচ্ছে নারী, শিশু ও বয়স্কদের। তারা এই ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে কিন্তু প্রধান সড়ক দিয়ে চলাফেরা করছে, ফলে যে বিভিন্ন সময় যে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। তো আসলে যে নাগরিক সমাজ মনে করছে যে অতি সত্বর যদি এই ফুটপাত যদি নির্মাণ করা না হয় তাহলে যে পরিকল্পিত একটি ফুটপাত নির্মাণ করার দাবি জানিয়ে আসছে নাগরিক সমাজ, এবং তা অতি সত্বরে দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছেন তারা। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ইসলাম, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। এই মুহূর্তে চলে যাব নিম্ন আদালতে, সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। এবং হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজ তো কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি হবার কথা রয়েছে, এ নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা আজকে সিএমএম কোর্ট এবং সিজিএম কোর্টে চলমান ছিল। তবে সবচেয়ে বড় মামলাটি ছিল চিত্রনায়িকা পরিমণি, তার একটি হত্যা চেষ্টা মামলা ছিল। সেই হত্যা চেষ্টা মামলায় কিন্তু গত পরশুদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, এবং সেই গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তিনি কিন্তু আজকে আদালতে এসেছিলেন এবং তিনি জামিন প্রার্থনা করেছিলেন, এবং আদালত তার জামিন শুনানি শেষে তাকে আসলে জামিন মঞ্জুর করেছেন এবং তিনি এখান থেকে আদালত থেকে বেরিয়ে গিয়েছেন। এর বাইরে আসলে সিএমএম কোর্টে 12 জন আসামিকে তোলা হয়েছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন মামলায় তাদেরকে দেখানো আদালতে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে ছিলেন সালমান এফ রহমান, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য বেশ 12 জন আসামিকে আসলে আদালতে নিয়ে আসা হয়েছিল আজকে। তাদেরকে বিভিন্ন মেয়াদে তাদের জেলে প্রেরণ করা আদেশ দিয়েছে। তবে সালমান এফ রহমান নামে, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং তিনি জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন, তাকে কিন্তু 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং এইসব মামলায় আমরা জানি যে চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, তার ব্যাপারেও কিন্তু হত্যা মামলা হয়েছে, এবং সেটি মিরপুর মডেল থানার একটি মামলা হয়েছে। তাকেও কিন্তু আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। অর্থাৎ এইসব যেসব আসামিদেরকে নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু তাকে কিন্তু নতুন নতুন মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এবং যেসব হত্যা এবং হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন এই সব মামলায় কিন্তু তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এবং সেই সব ধন্যবাদ আপনাকে। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবার কথা রয়েছে, এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন নিম্ন আদালত থেকে সহকর্মী হাসান মাহমুদ। ফেনীতে দীর্ঘদিন দিনের বেলায় গ্যাস না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক গ্রাহকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, গ্যাস সংকটের কি কারণ আসলে, এবং সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। হ্যাঁ ইশরাত, আসলে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেনী এবং ফেনী শহরের আশপাশের এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর কারণ সম্পর্কে আমরা এখানকার যে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে এই ফেনীর যে সকল এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট রয়েছে সেই সব এলাকাগুলোতে আসলে যখন এই এলাকায় লাইনগুলো এসেছিল তখন পাইপগুলো একেবারে চিকন ছিল, তার কারণে আসলে এই এলাকায় পর্যায়ক্রমে সেখানে গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বসতি বেড়েছে, যার কারণে আসলে দিন দিন এইসব বসতি বাড়ার কারণে গ্যাসের যে
চাপ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে পাইপগুলো চিকন, সেগুলো যদি সংস্কার করে মোটা করা হয় তাহলে আসলে এই এলাকার যে মানুষগুলো যে নানান ধরনের গ্যাসের যে সমস্যাগুলো দীর্ঘদিনের সেটি কিন্তু সমস্যা সমাধান হবে বলে কিন্তু তারা মনে করছে। এখানে একজন গ্রাহক রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আপনারা কতদিন যাবত এই গ্যাস সমস্যায় ভুগছেন, আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের 18 নম্বর ওয়ার্ড সদাগরপাড়া দাউদপুর সদ্রিবাড়ি এলাকায় দীর্ঘ 12 বছরের উপর আমাদের এলাকায় গ্যাস থাকে না। সকালে 6টা সাড়ে 6টার পরে আর কোনো গ্যাস পাওয়া যায় না, যার কারণে আমাদের এলাকায় গৃহিণীরা খুব কষ্ট পাইতেছে। প্রত্যেক ঘরে গ্যাস সিলিন্ডার আছে এবং কেউ কেউ মাটি চুলো তৈরি করে রান্নাবান্না করতেছে, বাইরে মাটি চুলা তৈরি করে। বিকেলবেলা 3টার আগে গ্যাস আসে না, তাও যৎসামান্য। চাহিদা অনুযায়ী গ্যাস থাকে না, মিট করে জলে বিকেলবেলা, আর সকালে 6:30টার পরে আর গ্যাস থাকে না। এই হচ্ছে সমস্যা, যার কারণে বিগত মেয়র সাহেবকে জানানো হয়েছিল, এমপি সাহেবের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজেই আসে নাই। এ পর্যন্ত কেউ কারো দরবারে যাইয়া কোনো এটার প্রতিকার পায় নাই কিংবা কোনো রকমের সহযোগিতা পায় নাই। তো আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে দেশের এই দুর্দিনে ক্রান্তি লগ্নে আমরা এলাকাবাসী যাতে আমাদের গৃহিণীরা পরিবার পরিজন নিয়ে তাদের এই যে সুষ্ঠু এবং সঠিকভাবে যাতে গ্যাস সরবরাহ পায়, তার জন্য আমরা আজকে এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের গৃহিণীরা অনেকভাবে হয়রানির শিকার হয়, যেমন পরিবারের পুরুষদের কাছে বা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তাদের লেখাপড়া করায়, তারা যথাসময়ে নাস্তা পায় না, স্কুল থেকে আসলে খাওয়ার পায় না, এবং তাদের পুরুষেরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা করে সঠিক সময়ে আসি, তারা খাওয়ার না পায় মহিলাদের সাথে বিতর্কে জড়ায় এবং কথাবার্তা কর্কশ ভাষা ব্যবহার করে। এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ পেতে আমরা বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন আমাদের এলাকাতে সঠিকভাবে গ্যাসটা সরবরাহ করা হয়। আমাদের এলাকায় প্রথম থেকে যে লাইনটা দেওয়া হয়েছে তা অতি সরু এবং আধা ইঞ্চির মতো এই পাইপটা, যার কারণে তখন গ্রাহক চাহিদা যা ছিল তার থেকে এখন অন্তত 70% বাড়ে গেছে। তখন 10% লোকের গ্যাসের চাহিদা ছিল, এখন 100% লোকের গ্যাসের চাহিদা আছে। সেখানে এই অপ্রতুল পাইপ দিয়া, আধা ইঞ্চি পাইপ দিয়া গ্যাস সরবরাহ করা সম্ভব না। এবং যে কয়েকটা বক্স দেওয়া হয়েছে, আমরা মনে করি যে আরও 2-1টা বক্স বাড়াই দিলে এবং পাইপ লাইনটা মোটা করে দিলে, অন্তত 2 ইঞ্চি পাইপ লাইন করে দিলে তাহলে গ্যাসের সরবরাহটা ঠিক থাকতো এবং চাহিদাও ঠিক থাকতো। তখন চাহিদা যে পরিমাণ ছিল, এখন চাহিদা 100% বাড়ছে, বাড়ার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস পাইতেছে না। এটা হচ্ছে যে মূল সমস্যা। ধন্যবাদ। আসলে ইশরাত, আপনি শুনছিলেন যে এখানকার যে গ্রাহকরা রয়েছে তারা আসলে দীর্ঘদিনের যে বিল দিয়েও আসলে তারা গ্যাস সেটা কিন্তু তারা পাচ্ছে না। এছাড়াও আসলে ফেনী শহরের বিভিন্ন এলাকাগুলোতে ছাড়াও আমরা দেখেছি ছাগলাইয়া, পরশুরাম এবং দাগনভূঞার কিছু কিছু এলাকায়ও তীব্র গ্যাস সংকট রয়েছে। এই সমস্যার সমাধানে আসলে এখানকার গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ম্যানেজার রয়েছে তারা বলছে যে আসলে তাদের মাঠে তারা কাজ করছে, অতি দ্রুত সময়ে তারা সেটি গ্যাস সংকট নিরসনে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ইশরাত, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ফেনীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে এবং চরম ভোগান্তিতে গ্রাহকরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিলয় আহমেদ। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। বিস্তারিত জানবো সহকর্মী তোফায়েল আহমেদের কাছ থেকে। তোফায়েল, সমস্যা নিরসনের ব্যাপারে কর্তৃপক্ষ আসলে কি বলছে জানাবেন। জি ইশরাক, আসলে আমি এখন আসলে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহ যে আঞ্চলিক মহাসড়কটি, সেটির কিশোরগঞ্জ শহরের যে কামালিয়ারচর এলাকায়। আসলে এখানকার ঠিক শহরের প্রবেশদ্বার বলা হয় এই কামালিয়ারচর যে জেলখানা মোড়টি রয়েছে সেখানে। এখানে কিন্তু যে রাস্তার পাশেই কিন্তু যে পৌরসভার যে বর্জ্য যে ফেলার যে জায়গা, সেটি কিন্তু নির্ধারিত স্থান হিসেবে এখনো এখানে রয়েছে। আমরা আসলে এখানকার যে পরিস্থিতি যদি আপনাদেরকে যদি একটু বলি, এখানকার ময়লার অব্যবস্থাপনার কারণে এখানকার যে সৃষ্ট দুর্গন্ধে কিন্তু এলাকার জনমানুষের কিন্তু একটি দুর্গন্ধের এবং
এই ময়লার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের শিকার কিন্তু তারা হচ্ছেন। আমরা আসলে কথা বলেছিলাম যে এখানকার যে পৌর যে কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলছেন যে এটার পাশেই কিন্তু যদি আপনাদের একটু দেখাতে চাই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যে এই পৌরসভা থেকে নির্মিত এখানকার যে বর্জ্য পরিশোধনাগার সেটি কিন্তু নির্মিত হলেও এটা কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি। এখানকার এছাড়া কিন্তু আমরা আসলে কথা বলেছিলাম এই বর্জ্যের বিষয়ে যে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের একজন ডক্টরের সাথে আমার কথা হয়েছিল, তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে এখানকার এই ময়লা আবর্জনার কারণে কিন্তু শ্বাসকষ্ট, ডায়রিয়া, কলেরা সহ আসলে মারাত্মক জীবন নাশের মতো বিভিন্ন রোগবালাই কিন্তু জনগণ কিন্তু আক্রান্ত হতে পারেন। এছাড়া একটু আপনাদেরকে একটু ভেতরের অবস্থাটা দেখাতে চাই। এটি কিন্তু চালু না হওয়ার কারণে কিন্তু এটার ভেতরেও কিন্তু যে ময়লার যে একটা যে দুর্গন্ধ আসলে এখানে জনগণ যারা রয়েছেন বা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা অনেকে আমাদেরকে অভিযোগ করেছেন যে এখান থেকে যাতায়াত করা এবং এখানে টেকাই দায়ী হয়ে যায়। এছাড়া আমরা আজকে কিছুক্ষণ আগে কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি জানিয়েছেন এটির কার্যক্রম গত 5 আগস্টের পরবর্তীতে পট পরিবর্তন হয় আসলে এখানকার যে কার্যক্রমগুলো অনেকটা স্থবির হয়ে পড়ে আছে। তো আসলে এই এলাকার পাশে কিন্তু কৃষি জমি রয়েছে, এইসব বর্জ্যের কারণে কিন্তু কৃষি যে জমি রয়েছে সেইগুলোর কিন্তু এই বর্জ্যের কারণে কিন্তু উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষি জমির উপর কিন্তু একটা ব্যাপক আসলে একটি উর্বরতা নষ্ট হওয়ার মতো যে অবস্থা সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনাদেরকে যদি আমি বলি যে এখানকার যে জনগণ রয়েছেন তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা যেমনটি বলছেন যে খুব দ্রুত সম্ভব এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি রয়েছে সেটি যদি শহর থেকে আসলে কিছুটা দূরে বা এটা যদি সঠিক কোনো প্রক্রিয়াজাত করা হয় তাহলে এখানকার যে জনগণের যে স্বাস্থ্য যে ঝুঁকি সেটি কিছুটা কমবে। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড় এবং ভোগান্তিতে সাধারণ জনগণ। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ। চট্টগ্রামের হাসপাতালগুলোতে কমছে না দালালদের দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের এবং সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। অভিযান চালানোর পরও কিন্তু হাসপাতালগুলোতে দালালদের যে দৌরাত্ম্য সেটি কিন্তু কমছে না, কারণ গত কয়েকদিন আগে থেকেই যে অভিযান চালানো হচ্ছিল সেই অভিযানের পরপরই কিন্তু 2-1 দিন দালাল এবং প্রতারকের যে উৎপাত সেটি হাসপাতালগুলোতে কিছুটা বন্ধ হলেও কিন্তু এখনো আবার সেই আগের রূপে ফিরেছে দালালদের দৌরাত্ম্য। কারণ আমরা গতকালকে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ সরকারি যেসব হাসপাতাল রয়েছে নগরের মধ্যে সেগুলোর বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করে হাসপাতালের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এটা আমরা দেখেছি হাসপাতালগুলোতে এখনো বিভিন্ন ওয়ার্ডের মধ্যে কিন্তু দালাল এবং প্রতারক চক্র যারা রয়েছে তারা কিন্তু ঘোরাঘুরি করছে এবং তারা যারা গ্রাম থেকে আসা বা বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যেসব রোগী হাসপাতালে আসেন প্রথমবারের মতো তাদেরকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে সর্বস্ব আসলে কেড়ে নিচ্ছেন। সবচাইতে চট্টগ্রাম মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটি কিন্তু চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে বড় হাসপাতাল, কারণ এই হাসপাতালে চট্টগ্রাম জেলার কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ এসব জেলা থেকে কিন্তু রোগী হাসপাতালে আসছেন। তাদের সবচাইতে বড় টার্গেট যারা গ্রাম থেকে আসেন তাদেরকে টার্গেট করে দালাল এবং প্রতারক চক্র। হাসপাতালের সবচাইতে বেশি শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড এবং হচ্ছে যে 16 নম্বর ওয়ার্ড সহ মেডিসিন ওয়ার্ড যেসব গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো রয়েছে সেসব ওয়ার্ড গুলোতে কিন্তু দালাল এবং প্রতারক চক্রদের উৎপাত বেড়ে চলছে। বিশেষ করে হাসপাতালের আশেপাশে বিভিন্ন ভাবে গড়ে ওঠা যেসব প্রাইভেট হাসপাতাল এবং বিভিন্ন পরীক্ষার ল্যাব রয়েছে সেসব ল্যাব থেকে কিন্তু যারা রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছে হাসপাতাল এবং প্রাইভেট ল্যাবের এই প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু তাদের এই যে হাসপাতালে রোগী তাদেরকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যান। সবচাইতে বেশি দালালদের উৎপাত বেড়ে যায় কিন্তু রাতের বেলা, কারণ রাত 9টা থেকে 10টার মধ্যে যেসব রোগী হাসপাতালে আসেন তাদেরকে কিন্তু দালালদের খপ্পরে বেশি পড়তে হয়, বিশেষ করে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম যেগুলো ক্রয় করতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু দালালরা তাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং প্রাইভেট যেসব হাসপাতাল রয়েছে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল সেসব হাসপাতালে কিন্তু নিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি।
পাশাপাশি হাসপাতালের কিছু কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। কারণ এর আগেও হাসপাতাল থেকে বিভিন্ন মাধ্যমে যারা দালালদের সহযোগিতা করেন বা দালালদের প্রতিনিধি হয়ে কাজ করেন এরকম কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছিল হাসপাতালের কর্মচারী। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু দালালদের উৎপাদের বড় বিষয় হচ্ছে যে এখানে অব্যবস্থাপনা বা আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি বলা যায়। কারণ হাসপাতালে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় কিন্তু দালালদের উৎপাদের একটি বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আমরা চমেক হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন দালালদের বিরুদ্ধে তাদের যে নিয়মিত অভিযান তারা সেটি পরিচালনা করছেন। কারণ কয়েকদিন আগেই র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে হাসপাতাল থেকে 11 জন দালালকে আটক করা হয়েছিল। তার আগেও কিন্তু র্যাবের অভিযানে 32 জন দালালকে আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তো চমেক হাসপাতালের পরিচালক বলছেন হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দালালদের বিষয় নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়েছে, ফলে ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। খানাখন্দে ভরপুর লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। মহাসড়কটির সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ইশরাত, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি কিন্তু লালমনিরহাট জেলার একমাত্র মহাসড়ক এবং এই মহাসড়কটি এর প্রশস্ততা কিন্তু একেবারেই কম, অর্থাৎ মাত্র 18 ফিট প্রশস্তের এই মহাসড়ক দিয়ে কিন্তু লালমনিরহাটের যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, এই স্থলবন্দর থেকে 800 থেকে 1000 ভারী ট্রাক ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় চলাচল করে এবং এই একটি মাত্র মহাসড়ক দিয়েই কিন্তু বাস থেকে শুরু করে সকল ধরনের ছোট বড় যানবাহনগুলো চলাচল করে এবং এই সড়কের আসলে প্রশস্ততা কম এবং খানাখন্দে ভরপুর থাকার কারণে কিন্তু একের পর এক দুর্ঘটনার শিকার হতে হচ্ছেন। গত 15 দিন আগে কিন্তু ভারী একটি ট্রাক প্রশস্ততা কম থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা এক বৃদ্ধা কিন্তু আসলে নিহত হয় এবং গত এক সপ্তাহ আগে লালমনিরহাটের আদিতমারি উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় একজন গণমাধ্যম কর্মী গুরুতর আহত এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় কিন্তু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি তো বলতে চাই গত এক বছরে কিন্তু এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের প্রশস্ততা কম এবং খানাখন্দে ভরপুর থাকার কারণে অন্তত 10 জন নিহতের ঘটনা ঘটেছে এবং প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা প্রতিদিন সকালবেলায় কিন্তু আসলে খবর পাচ্ছি ছোট বড় নানা ধরনের দুর্ঘটনার। সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে সড়ক বিভাগের বিভাগীয় কাজের অংশ হিসেবে এই মহাসড়কে কিন্তু তারা সংস্কার কাজ চলমান রেখেছে। তবে সংস্কার কাজ চলমান রেখেও চালকরা যেটি অভিযোগ করছেন যে সংস্কারের কয়েকদিন পরে পরেই কিন্তু পূর্বের অবস্থায় এই বুড়িমারি লালমনিরহাট মহাসড়কটি ফিরে যাচ্ছে, অর্থাৎ কাজের মান নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং প্রশস্ততা একেবারে কম, এটি যাতে দ্রুত বৃদ্ধি করা হয় এবং কাজের মান উন্নয়নের পাশাপাশি যাতে বুড়িমারি মহাসড়কের স্থায়িত্ব অর্থাৎ কাজের গুণগত মান বৃদ্ধি করে এবং সংস্কার কাজের দিকে যাতে সরকার সুদৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং যান চালকরা। সব মিলিয়ে যদি বলতে চাই যে বুড়িমারি থেকে লালমনিরহাটের যে মহাসড়কটি রয়েছে, এই একমাত্র জেলার মহাসড়কটি কিন্তু বর্তমানে খানাখন্দে ভরপুর অবস্থায় রয়েছে এবং এটি সংস্কার করলে কিন্তু সেই সংস্কার খুব অল্প সময়ের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে এবং প্রায় কিন্তু আমরা ছোট বড় নানা দুর্ঘটনার খবর পাচ্ছি। এই ছিল লালমনিরহাট থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের বেহাল অবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। যানজট নিরসনে ময়মনসিংহ নগরীর 6 রুটে ইজি বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে চালকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি তো সেখানে রয়েছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন। যানজট নিয়ন্ত্রণে বিশেষ করে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় এলাকায় যানজট নিয়ন্ত্রণে কিন্তু গত 18 জানুয়ারি একটি নিষেধাজ্ঞা জারি করে
সিটি কর্পোরেশন, অর্থাৎ তারা বলছেন যে 6টি রুটে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু এরপর পরে আমরা দেখেছি যারা ইজি বাইক চালক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় জেলা প্রশাসক কার্যালয়, সিটি কর্পোরেশন এবং সার্কিট হাউস মাঠেও কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। অর্থাৎ গতকাল বিক্ষোভ কর্মসূচি থেকে তারা কিন্তু ঘোষণা করেছে যে আজকে নগরীতে কোনো ধরনের ইজি বাইক চলাচল করবে না, সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা দিয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এবং নগরীতে যেন কোনো প্রকার ইজি বাইক চলাচল না করে সেই লক্ষ্যে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন যে যদি প্রশাসন তাদের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচিতে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে নিষেধাজ্ঞার কারণে এবং ইজি বাইক চলাচল বন্ধের ঘোষণার কারণে কিন্তু নগরীতে কিছুটা সাধারণ মানুষের চলাচল ব্যাহত হলেও কিন্তু স্বস্তি মিলেছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে রয়েছি, কিন্তু এই সময়ে প্রতিদিন আমরা দেখি যে একেবারেই ইজি বাইকের কারণে কিন্তু মানুষ হেঁটেও কিন্তু চলাচল করতে পারতো না। অর্থাৎ আজকে কিন্তু অটো চলাচল বন্ধ থাকায় মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাচল করতেছে, যদিও রিক্সা রয়েছে এবং মাহেন্দ্র রয়েছে। সাধারণ মানুষ বলছেন সাময়িক তাদের কিছুটা সমস্যা হলেও যদি নগরীতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রশাসন থেকে সেই নিষেধাজ্ঞা যদি বলবৎ থাকে তাহলে যানজট নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে, সেই বিষয়টি বলছিলেন। এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন বলবৎ থাকে, সেই বিষয়টি বলছিলেন। আর ইজি বাইক চালকরা বলছেন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। অর্থাৎ তারা মূল শহরে প্রবেশ না করতে পেরে তাদের ইজি বাইকে কিন্তু যাত্রী উঠছে না, যার কারণে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছেন, সেই বিষয়টি ইজি বাইক চালকরা বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। পুলিশ প্রশাসন থেকে আজকে জানানো হয়েছে যে আজকে নগরীতে ইজি বাইক চলাচল না করলেও মানুষের ভোগান্তি নিরসনে কিন্তু রিক্সা এবং অন্যান্য বাহন যে রয়েছে সেই বাহনে কিন্তু মানুষ চলাচল করতে পারছে। অর্থাৎ সিটি কর্পোরেশন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে নিষেধাজ্ঞা ছিল সেটি কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই সেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসে সেই লক্ষ্যে কিন্তু তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরেও তারা ইজি বাইক চালক যারা রয়েছেন তারা যেহেতু আন্দোলন করছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন, কিভাবে সেটি সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু তারা বিচার বিবেচনা করে দেখবেন, সেই বিষয়টি কিন্তু প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ আমরা আজকে সকাল থেকেই নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, চরপাড়া এবং ব্রিজ মোড়ে কিন্তু আমরা দেখেছি যে মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই লক্ষণীয় ছিল, যদিও মানুষের উপস্থিতির তুলনায় যানবাহন কিছুটা কম, তারপরেও কিন্তু মানুষ সহজেই বিভিন্ন জায়গায় যেতে পারছে। তারা সাধারণ যাত্রীদের অভিযোগ হচ্ছে যে তারা ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছে, তারা সেই ভাড়া বৃদ্ধি দিয়েই কিন্তু তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে কিন্তু তারা চলাচল করছেন এবং তারা কিন্তু সহজেই এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতে পারছেন। প্রতিদিন ইজি বাইকের কারণে যে দীর্ঘ যানজট লেগে থাকতো ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় নতুন বাজার এলাকায়, সেই যানজট কিন্তু এখন আর হচ্ছে না এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। যদিও মানুষ আমরা দেখেছি যে ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ যাত্রী যারা আছেন তারা বলছেন যদি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন অর্থাৎ বিশেষ করে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা যদি অন্যান্য বাহনের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটো চলাচল বন্ধ থাকায় সেটি যদি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আনে তাহলে কিন্তু মোটামুটি অটো চলাচল নগরীতে বন্ধ থাকলেও তাদের খুব একটা সমস্যা হবে না, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ সর্বোপরি মানুষের দাবি হচ্ছে প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি যেন বলবৎ থাকে এবং সাধারণ মানুষ যে দীর্ঘদিন ধরে যানজট ভোগান্তিতে পড়েছিল সেই ভোগান্তি থেকে কিন্তু অনেকটাই মানুষ কিন্তু অনেকটাই যানজট নিয়ন্ত্রণে আসায় কিন্তু মানুষের যে স্বস্তি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। যদিও তারা বলছেন যে কিছুটা ভাড়া বৃদ্ধি হয়েছে, সেই বিষয়টি বিচার বিবেচনা করে প্রশাসন পদক্ষেপ নিবে, এটি হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অটো চলাচল বন্ধ থাকায় তা নিয়ে যে সর্বশেষ যে বিষয়টি ছিল তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে যানজট নিরসনে ইজি বাইক চলাচলের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে চালকরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায়
কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? খুলনায় কিন্তু এখনো কর্মবিরতি চলছে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের। তারা কিন্তু আজ সকালেও কিন্তু 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে। একটু বলে রাখি যে গতকাল খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আজিম, তাকে আটকের পরপরই কিন্তু কর্মবিরতি শুরু করে ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা খুলনার যে পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো আছে, এই ডিপো থেকেই কিন্তু তেল উত্তোলন বন্ধ রেখে তাদের কর্মবিরতি অব্যাহত আছে। সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, আজিমকে কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেখানে তার জামিনের জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে। এখানকার যে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছে যে সেক্রেটারির জামিনের পাশাপাশি যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি অব্যাহত রাখবে। এদিকে খুলনার 3টি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকার কারণে কিন্তু খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর 16টি জেলায় কিন্তু তেল বিপণন ব্যাহত আছে, যার কারণে কিন্তু জ্বালানি সংকটের একটা সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে যে তথ্য এসেছে যে তারা কিন্তু আজও কর্মবিরতি অব্যাহত রাখবে যত সময় না পর্যন্ত তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ভালো সিদ্ধান্ত না আসে। বলতে তাদের জামিন বা মামলার প্রত্যাহারের বিষয়ে যে উপরের মহল থেকে যদি কোনো তথ্য এদেরকে না জানানো হয়, তারা কিন্তু তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে। সুতরাং এটাই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ শ্রমিক ইউনিয়নের। ধন্যবাদ আপনাকে। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। ড্রেজিং করার পরও কাটছে না বরগুনার খাগদুন নদীর নাব্য সংকট। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, ড্রেজিং এর পরও কেন কাটছে না নাব্য সংকট এবং এই বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাবেন? অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাগদন নদীর তীরবর্তী এলাকায়। এই শীত মৌসুম আসলেই এই নদীটিতে প্রতি বছর কিন্তু নাব্য সংকট দেখা দেয় এবং এ কারণে বছরের পর বছর কিন্তু ড্রেজিং করা হচ্ছে, তারপরেও কিন্তু এই নাব্য সংকট কাটছে না। এবং আমরা বন্দর কর্তৃপক্ষ এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে যে আসলে যেসব জায়গায় ড্রেজিং করার কথা সেসব জায়গায় পরিকল্পিত ড্রেজিং করা হচ্ছে না, যে কারণে প্রতি বছর ড্রেজিং করার পরও নাব্য সংকট কাটছে না। এবং একটি অভিযোগ রয়েছে যে আসলে ড্রেজিং করার যে মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো পরিকল্পনা না করেই কিন্তু কাটা হচ্ছে। এবং একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে বেসরকারি যে আবাসন প্রকল্প, সেই আবাসন প্রকল্পে মাটি ভরাট করার জন্য কিন্তু এই ড্রেজিংগুলো করা হচ্ছে এবং যে কারণে যে নাব্য সংকট কিন্তু কাটছে না। এবং এই বরগুনার এই যে নদীটি হচ্ছে বিষখালী এবং পায়রা নদীকে সংযোগ করেছে এবং এটি বরগুনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নদী। এবং এখানে যে ব্যবসায়ীরা যে বাণিজ্যিকভাবে যে মালামাল পরিবহন করার জন্য এই নদীটি ব্যবহার করছে এবং বরগুনা থেকে ঢাকা রুটের যে লঞ্চ সেটি চলাচল করে কিন্তু এই নদীকে কেন্দ্র করে। এবং এই নদীটি বরগুনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতি বছর কোটি কোটি টাকার ড্রেজিং করার ফলেও কিন্তু এই নদীর যে নাব্যতা সংকট সেটি কাটারও কোনো দেখা যাচ্ছে না। এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছেন যে এই নদীর ড্রেজিং করার জন্য যে গুরুত্বপূর্ণ যে পরিকল্পনা সেটি কিন্তু তারা ইতিমধ্যে হাতে নিয়েছে। এবং যে বন্দর কর্তৃপক্ষ তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছে যে এবং এই বরগুনার যে 6 কিলোমিটারের যে নদীটি, সেই 6 কিলোমিটার নদীর বিভিন্ন জায়গায় ডুবোচর তৈরি হয়েছে। বিশেষ করে এই নদীটির যে মোহনা, বিষখালী নদীর মোহনায়, সেখানেও কিন্তু ডুবোচর তৈরি হওয়ার কারণে প্রতি বছর ড্রেজিং করার পরেও কিন্তু নাব্যতা সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ড্রেজিং করার পরও কাটছে না বরগুনার খাগদন নদীর নাব্য সংকট এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা।